তো আর বন্দুকের নল দিয়ে মিটবে না। তার জন্য দেশের সরকার আছে, আলোচনার টেবিল আছে। আলোচনা? ওটা তো একটা প্রহসন, নোংরা রাজনীতির কৌশল। এতে প্রতিশ্রুতি দিয়ে ছেলে বলল সমস্যাই কেটে যায়। তার মানে তুমি কি মনে করছো ওরা যে পথে চলেছে সেই পথে সব সমস্যা রাতারাতি মিটিয়ে যাবে? না, রাতারাতি এই সমস্যাটা মিটিয়ে ফেলবে তা আমি ভাবছি না। তবে তার জন্য কিন্তু ওদের এই আন্দোলন একটা অনগোয়িং প্রসেস। ইট ইজ এ রং প্রসেস। মানব কোন সমস্যা সমাধানের এটাই একমাত্র পথ নয়। আর ওরা যে পথে চলেছে তাতে ওদের নিজেদেরও ক্ষতি আর দেশেরও ক্ষতি। দেশ? তুমি হাসছো? মাফ করুন স্যার, আপনি আমার পিতৃতুল্য গুরুজন, তবু আপনার কথা আমি না হেসে পারলাম না। কেন? আপনি কোন দেশে কথা বলছেন? আমাদের দেশ, কোটি কোটি মানুষের বিশাল এই ভারতবর্ষ, বিবিধের মাঝে মহা মিলনের এই দেশ। আর ওরা এই মিলন তীর্থ, এখানকার কালচার, সিভিলাইজেশন। হোয়াট ইজ সিভিলাইজেশন? যে সিভিলাইজেশন দাঁত নখ বের করে ভয়ঙ্কর চেহারা নিয়ে নেশনকে বিদ্রুপ করছে, সেই সিভিলাইজেশন। দেশ জুড়ে দারিদ্র, অনাহার, অপশাসন, দাসত্ব, শত শত কৃষকের আত্মহত্যা, বিনা চিকিৎসায় লক্ষ লক্ষ মানুষের কীট পতঙ্গের মতো মৃত্যু। একবার এই দেশটা থেকে ভালো করে তাকিয়ে দেখুন স্যার, কোটি কোটি শিক্ষিত বেকার আর চরম হতাশাগ্রস্ত, বিভ্রান্ত। আর এদিকে দেশ জুড়ে ভোগ্যপণ্য, সুখ, ঐশ্বর্যের বিজ্ঞাপন, অথচ সেখানে ছোঁয়ার সামর্থ্য নেই। এটা এটা কোন সিভিলাইজেশন বলতে পারেন? তুমি কি ওদের সমর্থন করছো? সমর্থন কিনা জানি না, তবে একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, অনেক বঞ্চনা, হতাশা, অপমানের যন্ত্রণায় একজন টেররিস্টের জন্ম হয়। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কিছু মানুষ নোংরা রাজনীতির স্বার্থে, ধর্মের স্বার্থে ওদের জন্ম দিয়েছে। ওরা নির্বোধ, তাই ওইসব মানুষদের ইশারায় মারণ খেলায় মেতে ওঠে। ওদের বৈশাখী উন্মাদনা আমি দেখেছি। হ্যাঁ, চোখের সামনে থেকে দেখেছি। ওরা ধর্মের জন্য কতটা নিষ্ঠুর হতে পারে। কোথায়? এক সময় আমি বাংলাদেশে থাকতাম, নোয়াখালী। ওখানেই আমার জন্ম, লেখাপড়া সব। কিন্তু ৭১ সালে কিছু উগ্রপন্থীর জন্য আমাকে আমার সেই জন্মভূমি ছেড়ে সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছিল এদেশে। কেন? অনেক ঘটনা। ১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র রাষ্ট্র গড়তে চাইছে বাংলাদেশ। তার ফলে হিন্দু মুসলমানের রাইট লাগলো, সারা দেশে ছড়িয়ে পড়লো হিংসাত্মক ঘটনা। ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, বাচ্চা বড় সবাইকে ঘর থেকে টেনে বার করে কুপিয়ে কেটে ফেলছে। যুবতী মেয়েদের ওরা ঘর থেকে টেনে হিঁচড়ে বার করে সকলের চোখের সামনে। কি ভয়ানক পরিস্থিতি! আমি তখন সবে লেখা শুরু করেছি। ইত্তেফাক বলে একটা পত্রিকায় মুক্তিযুদ্ধ নিয়ে লিখছি। একদিন সন্ধ্যেবেলা আমি আমার লেখার টেবিলে বসে একটা আর্টিকেল লিখছি। হঠাৎ এমন সময় কয়েকজন লোক আমাদের বাড়ির দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো। বাবা বাধ্য হলেন দরজাটা খুলে দিতে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ঢুকে পড়লো কয়েকজন দুষ্কৃতী আমাদের খুন করবে বলে। আমাদের তখন দিশেহারা অবস্থা, আমরা কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ দেখি ওদের মধ্যে একজন ছিল আমার বাবার ছাত্র। সে কোনো রকমে ওদের বাধা দিয়ে আমাদের পেছনে দরজা দিয়ে বাইরে থেকে বার করে দিল। আমরা অন্ধকারের মধ্যে দৌড়চ্ছি, ওরা আমাকে টার্গেট করলো। তাই আমি সবার থেকে আলাদা হয়ে গেলাম। বাবা সবাইকে নিয়ে একদিকে দৌড়চ্ছে আর আমি অন্যদিকে। তারপর রাতের অন্ধকারে দৌড়তে কখন যেন বর্ডার পেরিয়ে চলে এলাম এদেশে। হ্যাঁ, তারপর দিন সকালে বাবাও এলেন, কিন্তু আসতে পারলো না দুজন। তারা রাতের অন্ধকারে তারা খেয়ে কোথায় হারিয়ে গেছে বাবা টেরও পাননি। তারা কারা? একজন আমার বৃদ্ধা ঠাকুমা, আর আরেকজন আমার স্ত্রী। আপনার স্ত্রী? হ্যাঁ, ৭ মাসের অন্তঃসত্ত্বা। জানো, মনে
বড় স্বাদ ছিল নবজাতকের মুখ দেখবো, জীবনের সমস্ত খুশি সমস্ত আনন্দ দিয়ে তার জীবনটাকে আমি পড়িয়ে দেব। কিন্তু না, পারিনি পারিনি এই দুর্ভিক্ষদের জন্য। আজও আজও আমার অন্তরের গভীরে সে এসব কথা মাসিমা জানেন? হ্যাঁ, কিছুটা। আপনার সেই স্ত্রীর কথা? না, আমি অনেকবার বলার চেষ্টা করেছি তাকে, কিন্তু কিছুতেই বলে উঠতে পারিনি। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে তিনি মৃত? যারা রক্তের নেশায় উন্মত্ত তাদের কাছে কি জীবনের কোনো মূল্য আছে? আমি জানি ওরা ওকে শেষ করে দিয়েছে। কি করে জানেন? আপনি কি পরে তার খোঁজ করেছিলেন? না, তবে এখন যদি জানতে পারেন সেই ভদ্রমহিলা এখনো জীবিত আর তিনি বিশ্বাস করেন আপনি ফিরে যাবেন তার কাছে, কি করবেন? কি হলো বলুন, কি করবেন? আর কিচ্ছু করার নেই মানব। কিচ্ছু করেন নেই? না, কারণ সময় সময় তার আর আমার মাঝে একটা দেওয়াল তুলে দিয়েছে, কাঁচের দেওয়াল। যে দেওয়ালের এক পিঠ থেকে অন্য পিঠের সবকিছু দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু ইচ্ছে থাকলেও ছোঁয়া যাবে না। সেই দেওয়াল আজ ভেঙে ফেলতে পারেন না? না, পারি না। কেন পারেন না? কারণ নিয়মের কিছু কাঁটা তারের বেড়ার মধ্যে যে আমরা আবদ্ধ। সারা শরীর ক্ষত বিক্ষত হবে, চুইয়ে চুইয়ে রক্ত পড়বে, তবু বেড়া ডিঙিয়ে বেরিয়ে আসা যাবে না। ঘর ভেঙে ঘর বাঁধা। মানব এই সব কিছুর জন্য তো আমি দায়ী। আমি, তাহলে আমার এই স্ত্রী মেয়ে এরা কেন শাস্তি পাবে? এরা তো কোনো অন্যায় করেনি। তাই যে যন্ত্রণা এতগুলো বছর আমি নীরবে এই বুকের মধ্যে গোপন করে রেখেছি, তা গোপনেই থাক। একবার যদি তার সঙ্গে দেখা হতো, কি করতেন? ক্ষমা চাইতাম, ক্ষমা। তুমি বিশ্বাস করো মানব, আজ আমি সত্যি অনুতপ্ত। একটা অক্ষমতা বোধ প্রতিনিয়ত আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে নিঃশেষ করে দিচ্ছে। তবুও এই যন্ত্রণার কথা, এই কষ্টের কথা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি। কি আশ্চর্য দেখো, যে যন্ত্রণার কথা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি, সেই সব কথা আমি তোমাকে বলে ফেললাম। কেন বলে ফেললাম আমি জানি। মানব, তুমি আমাকে কথা দাও, এইসব কথা তুমি এদের কাউকে বলবে না। বললে এই সুন্দর সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। চুপ করে থেকো না মানব, তুমি আমাকে কথা দাও, বল। কি হলো, তুমি কিছু বলছো না যে? আপনি আপনি নোয়াখালীর সব কিছু চেনেন না? হ্যাঁ, চিনি তো, সব চিনি। সবুজ ধান খেতে মোড়া দিগন্ত বিস্তৃত মাঠ, মাঠের পাশে গাছ গাছালিতে ঘেরা ছোট্ট দেবরামপুর গ্রাম। তার কাছে ঘেরা মস্ত বড় সান বাঁধানো দেখি। দিঘির পুপারে দেওয়ালে নকশা করা দোতলা মাটির বাড়ি। বাড়ির পিছন দিকে সারি সারি সুপারি গাছের বাগান। আর বাড়ির উঠোনে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে পলাশ ফুলের গাছ। আর মেঘনা দাশগুপ্ত। না, কিছু না। নিশ্চয়ই কিছু ভাবছিলে। বললাম তো কিছু না। সত্যি বলছো? বিশ্বাস হয় না। মানুষের প্রতি অত অবিশ্বাস ভালো নয় থেকে। অবিশ্বাস করার মতো কাজ করলে মানুষ তো বিশ্বাস করবে।
আমি অবিশ্বাস করার মতো কোনো কাজ করিনি। তাই? আচ্ছা মানবদা, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। তুমি কখনো আমাদের ছেড়ে চলে যাবে না তো? কি হলো বলো। আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, কোথায় যাবে? জানি না, এই বিরাট পৃথিবীর মাঝে পরিচয়হীন মানব কোথাও হয়তো হারিয়ে যাবে। না না, কোথাও যাবে না তুমি। তুমি আমার কাছে থাকবে। বলো, বলো তুমি আমার কাছে থাকবে। কি বলছো কি তুমি? তুমি বলছো না? কি? আমি তোমাকে কি স্বপ্ন দেখি, ঘর বাঁধার স্বপ্ন। না, এ অসম্ভব। কেন অসম্ভব? এ হয় না প্রীতি, এটা অন্যায়। কিসের অন্যায়? দেখো আমার দিকে চেয়ে, আমার চোখের দিকে তাকাও। আমার ভালোবাসা কি তোমার সত্যি মনে মনে হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না আমি তোমার জন্য? এটা এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় প্রীতি। প্রশ্নটা হলো আমি নিরুপায়। তাই? একটা কথা বলবে? বলো। তোমার জন্য কে কে অপেক্ষা করে আছে? না, তবে তবে কেন তুমি আমাকে নিয়ে যাচ্ছ? বলো, বলো কেন তুমি আমাকে নিয়ে যাচ্ছ? প্রীতি, তুমি ঘরে যাও। এত নিষ্ঠুর, এত নির্দয়। তুমি ঘরে যাও প্রীতি। হ্যালো। হায়দার বলছি। হায়দার, বলো। বলো তোমাকে কি? অনেক ফোন থেকে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? না মানে আমার ফোনটা সাইলেন্ট করা আছে, বল কি করবে? তোমার কাজ কত দূরে গেলো? না মানে এখনো ভেবে উঠতে পারিনি কি করবো। মানে মানে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। সিদ্ধান্ত নিতে পারোনি? এতে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? এত সময় নিচ্ছ কেন? সুযোগ পাচ্ছ না? না পাচ্ছি। তবে আচ্ছা হায়দার, ওই ভদ্র মহিলা, ওই মেয়েটি, এরা তো কোনো অন্যায় করেনি, তাহলে আমি কেন এদের উপর? বুঝেছি, তুমি পারবে না, তোমার দ্বারা কাজটা হবে না মানব। না হায়দার, আমি কিছুতেই মনস্থির করতে পারছি না। ঠিক আছে, তুমি না পারলে কাজটা আমাকেই করতে হবে। না। আমি কালই তোমার ওখানে না যাচ্ছি মানব। তুমি আসবে না এখানে, তুমি আসবে না, যা করার আমি করবো, তুমি আসবে না এখানে, তুমি আসবে না হায়দার, আসবে না। কাকে ফোন করছিলে? আমার আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, আমার মায়ের খোঁজ দিচ্ছে। মিথ্যে কথা। তোমার চোখ বলছে তুমি আমাকে মিথ্যে কথা বলছো। সত্যি করে বলো তো, কে তুমি, কি চাও? এই প্রশ্নটা আমি নিজেকে বহুবার করেছি, উত্তর পাইনি। হেয়ালি না করে সত্যি করে বলো, কি তোমার পরিচয়? কি চয়? 31 বছর ধরে ওই একটা জিনিস তো খুঁজে বেড়াচ্ছি, একটা আইডেন্টিটি। এই পৃথিবীতে বাঁচতে গেলে যা খুব প্রয়োজন, এটা আপনি পাইনি। আমি পেয়েছি। পেয়েছেন? বলুন, বলুন কি আমার পরিচয়? তুমি অস্বীকার করতে পারো? তুমি একজন উগ্রপন্থী নও? রোপণ। হ্যাঁ, উগ্রপন্থী। তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল নয়? কি বলছেন কি আপনি? আমি নিজেকে যতই তুমি গোপন করার চেষ্টা করো না কেন, তুমি ধরা পড়ে গেছো। দেখুন, আপনি আপনি কোথাও ভুল করছেন। ভুল করেছিলাম। তোমাকে বিশ্বাস করে এই বাড়িতে আশ্রয় দিয়ে আমি মস্ত বড় ভুল করেছিলাম। তার পরিবর্তে তুমি আমাকে একটা ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিলে। বিপদ? বিপদ নয়, পুলিশ, রমেন বাবু, পাড়ার লোক সবাই আমাদের নিয়ে টানাটানি করছে। তারা ভাবছে যে তোমার মতো একজন উগ্রপন্থীকে আশ্রয় দেওয়ার পেছনে আমাদের কোনো উদ্দেশ্য আছে। কিন্তু তো মিডিয়া হাত ধুয়ে আমার পেছনে পড়ে যাবে। আমার সম্মান, সামাজিক মর্যাদা সব ধুলোয় মিশে যাবে। বেশ, আমি কি করলে আপনি বিপদ থেকে মুক্ত হবেন? তুমি এখান থেকে চলে যাও, চলে যাও ওখান থেকে। ঠিক আছে, আমি কথা দিই, কাল সূর্য ওঠার আগেই আমি এখান থেকে চলে যাবো। হ্যাঁ, তাই যেও। মানবদা, কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কেন এসেছো? সত্যের মুখোমুখি দাঁড়াতে। এর মুখোমুখি দাঁড়ানো যে বড় কঠিন প্রীতি। বাপি যা বলে গেল তা কি সত্যি? চুপ করে থেকো না মানবদা, প্লিজ। তুমি ঘরে যাও প্রীতি। না,
আমি সত্যিটা জানতে চাই। সত্যিটা জানতে গেলে যে আমাকে বিশ্বাস করতে হবে। আমি তোমাকে বিশ্বাস করি মানবদা। বিশ্বাস করো? পারবে? পারবে এখনই আমার সঙ্গে একটা জায়গায় যেতে? আমি তো বলেছি আমি সবকিছু ত্যাগ করে তোমার সঙ্গে যেতে পারি। ওসব কথা ছাড়ো প্রীতি। একজন মানুষ হিসাবে বিশ্বাস করে আমার সঙ্গে যেতে পারবে? পারবো, পারবো মানবদা, পারবো, পারবো। জানতাম এরকম একটা কিছু হবে, আমি জানতাম। ছেলেটা আমাদের এত বড় ক্ষতি করে দিয়ে যাবে। তবে এখন আরে, কি হলো? কাকে ফোন করছো? প্রীতিকে? এই মোবাইল তো সুইচ অফ করছে। দিদি দিদি ও তুমি এসেছিস যখন? আসবো না? জামাইবাবু কাল এমন একটা মেসেজ দিয়ে এলো যে 7 সকালে ওকে দৌড়ে দৌড়ে আসতে হবে। কি হয়েছে রে দিদি? সর্বনাশ হয়ে গেছে ওর। সর্বনাশ? কি হয়েছে বল? প্রীতিকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, আর ও ফোনটা সুইচ অফ করে রেখেছে। কাল রাতে তোরা ওকে বকাবকি করিসনি তো? আরে না না তা তোরা আগে কিছু বুঝতে পারিসনি? না, কিন্তু আমি সবসময় কেমন যেন অন্য মানুষকে থাকতো। বলেছিল আমাকে কি একটা কথা বলবে। তা কোথাও যাবে টাবে কি কিছু বলেছিল? কদিন ধরে রুচিতার সঙ্গে খুব দরকার বলছিল। হ্যাঁ, কিন্তু আমাদের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ এভাবে যাবে কেন? রুচিতাটাকে? ওর বন্ধু। কোথায় থাকে? বড় নম্বরের দিকে কোথায় থাকে যেন? আচ্ছা তার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? দেখছি না। পেলি? এই হ্যাঁ নাম্বারটা বল। 2540 2540 7101। হ্যালো, রুচিতা আছে? আমি প্রীতির মামা বলছিলাম। মাসির বাড়ি গেছে? বলছিলাম কি আপনাদের ওখানে কি প্রীতি গেছে? যায়নি? না না, তেমন কিছু না। ঠিক আছে, রাখছি। নারী প্রীতি ওখানে যায়। দিদি এভাবে কাঁদিস না, শান্ত হ। আছি তো। একটা জল জ্যান্ত মেয়ে এভাবে। আচ্ছা জামাইবাবু, প্রীতির কোনো ছেলে বন্ধু ছিল কিনা আপনি জানেন? আমি যতদূর জানি না। আপনি জানেন? আচ্ছা দিদি তুই না না সেসব কেউ নেই। কি করে বুঝলি? ও আমাকে সব বলে। তেমন কেউ থাকলে নিশ্চয়ই বলতো। প্রীতি আজকালকার ছেলে মেয়ে, সব কথা যে বাবা মাকে বলবে তা তো। ওদের বাড়িতে একটা ছেলে থাকতো না, সে কোথায় গেল? সেও নেই। নেই মানে? সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? কতবার আমি বলেছি ছেলেটাকে আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ? কি ব্যাপার জামাইবাবু? আরে পুরো ব্যাপারটা আমাকে খুলে বলুন। কি বলবো অপূর্ব, ওই ছেলেটা যে সে কেউ নয়। যে সে কেউ নয়? কেউ? আসলে ও একজন উগ্রপন্থী লিডার। মাই গড, আমার প্রথম দেখি ছেলেটাকে এমনই মনে হয়েছে। আরে চারপাশে কি হচ্ছে দেখতে পাচ্ছেন তো? না জেনে শুনে একটা। হ্যালো, কে প্রীতি? তুই কেমন আছিস মা? তুই ঠিক আছিস তো? কি বলছে গো? তুই কোথায় কথা বলছিস? কি টাকি? টাকি কেন? আরে কেন বলা যাবে না? আরে আটকে মানে কি? আটকে? আরে হ্যালো হ্যালো, আমাকে কথা বলো, আমি একটা কথা বলবো। আমাকে ফোনটা তো কেটে গেল। জামাইবাবু আর আমাদের দেরি করা যাবে না, এক্ষুনি আমাদের থানায় যেতে হবে। থানায়? কেন থানায় কেন? কেন বুঝতে পারছেন না? ওই ছেলেটাই প্রীতিকে কিডন্যাপ করে আটকে রেখেছে। কি 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 আরে, জামাই কি? আরে আপনি আপনি শান্ত হয়ে বসুন। না না কি আপনি না আপনি শান্ত হয়ে বসুন, আমি আছি। দিদি তুই জামাইবাবুকে দেখ, আমি এক্ষুনি থানা থেকে ঘুরে আসছি। ওই করে পালন করেছিলাম। একটা অজানা অচেনা ছেলেকে একেবারে বাড়ির ভেতরে কি সুরা বলেছে। সুরার কথা আমি কোনোদিন
খারাপ করবে। একটু শান্ত হও। উঠকে ওটা দেখতে হবে চলে যাবে তুমি। এই তো সুটকেসটা এই তো কোথায় আছে পাচ্ছি না কিছু পাচ্ছি না কিছু কিছু পেলে তুমি। পাচ্ছি না কিছু পাচ্ছি না মেঘনার ছবি। মেঘনা তার মানে আমি যা ভেবেছি ঠিক তাই। কেউ তাহলে ও প্রীতিকে নিয়ে কোথায় গেল? তুমি চেনো কে কেন এলো? কি হলো বলছো না কেন কেউ এই একটা কথা আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বলতে পারিনি যে এই মেঘনা আমার বাংলাদেশ থেকে পালিয়ে আসার সময় ও আমার জীবন থেকে